নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নিউজ নির্ভীক, আর প্রতিদিনের মতো আজ 26শে এপ্রিল শুক্রবার দেখছেন ঝটপট 10টা খবরের আরও একটা পর্ব। আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে সন্দেশখালীর রহস্যময় বাড়ি ঘিরে এনএসজি, মোতায়েন হয়েছে রোবট। কি এমন মিলেছে শাহজাহানের ডেরায়? নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের প্রথম এই খবর ছাড়াও প্রথমে পশ্চিমবঙ্গের আঞ্চলিক খবর, তারপর ভারতের জাতীয় খবর এবং সবশেষে বিশ্বের আন্তর্জাতিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো চরম তাপপ্রবাহে বাড়ছে রাজনীতির উত্তাপ। দ্বিতীয় দফার ভোটে আজ উত্তরবঙ্গেও 3 লোকসভা আসনে ভোট। দেশ থেকে কলকাতা হাইকোর্ট তুলে দেওয়া উচিত বলে বিজেপির সঙ্গে যোগসূত্র দেখিয়ে দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাঁসফাঁস গরম কমার কোনো ইঙ্গিতই দিল না আলিপুর আবহাওয়া দপ্তর, বরং তাপমাত্রা বৃদ্ধিরই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্বে আজ শুক্রবার ভারতে 13টা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মোট 88টা লোকসভা আসনে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। ঘৃণা ভাষণে অভিযুক্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কমিশনের নোটিশ গিয়েছে কিন্তু জেপি নাড্ডার কাছে। বাংলাদেশে 76 বছরের মধ্যে রেকর্ড ভাঙা তাপপ্রবাহ। গাজায় ইসরায়েলের যুদ্ধের বিরুদ্ধে আমেরিকা যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে। ইরান ইসরায়েল উত্তেজনার মধ্যে হঠাৎ ইরান সফরে উত্তর কোরিয়ার প্রতিনিধি দল। ইসরায়েলে ইরানের আক্রমণের পর ইসরায়েলে মানসিক রোগী বেড়েছে 400 ভাগ। সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি 10টা খবর। সন্দেশখালীর রহস্যময় বাড়ি ঘিরে এনএসজি, মোতায়েন হয়েছে রোবট। কি এমন মিলেছে শাহজাহানের ডেরায়? ইডি সিবিআই এর পর এবার সন্দেশখালীতে এনএসজি কমান্ডো। যে বাড়িটাতে অস্ত্র ভাণ্ডারের হদিশ পাওয়া গিয়েছে সেই বাড়িটা ঘিরে ফেলেছেন আধিকারিকরা। ভেড়ির আশপাশের এলাকাও ঘিরে ফেলা হয়েছে বলে খবর। বিস্ফোরকের সন্ধানে কাজে লাগানো হয়েছে রিমোট চালিত রোবটও। পরে বিস্তারিত খবর আপনারা আমাদের থেকে অবশ্যই জানতে পারবেন। চরম তাপপ্রবাহে বাড়ছে রাজনীতির উত্তাপ। দ্বিতীয় দফার ভোটে আজ উত্তরবঙ্গেরও 3টে লোকসভা কেন্দ্রের ভোট সম্পন্ন হয়েছে। তপ্ত রাজনৈতিক বাতাবরণ, সঙ্গে তীব্র দাবদাহের সতর্কতা, এমনই গরমাগরম আবহে আজ শুক্রবার রাজ্যে দ্বিতীয় দফার ভোট গ্রহণ মোটামুটি সম্পন্ন হয়েছে। আজকের ভোটে ভাগ্য নির্ধারিত হবে রায়গঞ্জ, বালুরঘাট এবং দার্জিলিং আসনের প্রার্থীদের। এই 3টে আসনের ভোট যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল, কারণ দ্বিতীয় দফাতেই বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। সেই তালিকায় অন্যতম বালুরঘাটে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাকে নিয়ে ব্যাপক চর্চা চলছে রাজ্য রাজনীতিতে। নজর থাকছে রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর দিকেও। আবার পাহাড়ের জটিল রাজনৈতিক সমীকরণে মূলত 2 যুযুধান পক্ষ, বিজেপির রাজু বিস্তা এবং তৃণমূলের গোপাল লামার মধ্যে জোর লড়াইয়ের সম্ভাবনা দেখছেন পাহাড় এবং সমতলবাসী। দ্বিতীয় দফার নির্বাচনে কড়া নিরাপত্তার আয়োজন করেছিল জাতীয় নির্বাচন কমিশন। ভোট নিরাপত্তায় মোতায়েন ছিল মোট 303 কোম্পানি বাহিনী। এছাড়া প্রথম দফার মতো 100% বুথে ওয়েবকাস্টিংয়েরও ব্যবস্থা রাখা হয়েছিল। এই দফায় 3টে লোকসভা কেন্দ্র মিলিয়ে মোট বুথের সংখ্যা 5298টা। তার মধ্যে স্পর্শকাতর বুথ ছিল 1134টা। দার্জিলিংয়ে মোট বুথের সংখ্যা 1999টা, রায়গঞ্জে 1730টা এবং বালুরঘাটে বুথের সংখ্যা 1569টা। এর মধ্যে যথাক্রমে 408, 418 এবং 308টা বুথ স্পর্শকাতর হিসাবে চিহ্নিত ছিল। পশ্চিমবঙ্গের এই 3টে লোকসভা মিলিয়ে মোট ভোটার সংখ্যা 51,17,955 জন। দ্বিতীয় দফায় দেশের মোট 88টা লোকসভা আসনে ভোটদানের হার 50.3%। দুপুর 3টে পর্যন্ত ভোটদানের হারে দেশের 13টা রাজ্যের মধ্যে এগিয়ে ছিল ত্রিপুরা। কমিশন সূত্রে খবর, ওই রাজ্যে ভোট পড়েছে 68.9%। সবচেয়ে কম ভোট পড়েছে উত্তরপ্রদেশে, সেখানে ভোট পড়েছে মাত্র 44.1%।
দেশ থেকে কলকাতা হাইকোর্ট তুলে দেওয়া উচিত বলে বিজেপির সঙ্গে যোগসূত্র দেখিয়ে দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের বিচারপতিদের সঙ্গে বিজেপির যোগসাজশ রয়েছে, তাই দেশ থেকে কলকাতা হাইকোর্ট তুলে দেওয়া উচিত। এসএসসি দুর্নীতি সংক্রান্ত উচ্চ আদালতের রায় নিয়ে এমনই দাবি তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, ক্রিকেটে যেমন ম্যাচ ফিক্সিং হয় তেমন বিজেপি কোর্ট ফিক্সিং করেছে। তাদের পরিকল্পনা অনুযায়ী হাইকোর্টের বিচারপতিরা একের পর এক রায় দিচ্ছেন, যা দুর্ভাগ্যজনক। হাঁসফাঁস গরম কমার কোনো ইঙ্গিত দিল না আলিপুর আবহাওয়া দপ্তর, বরং তাপমাত্রা বৃদ্ধিরই পূর্বাভাস দিয়েছে তারা। শনি থেকে আরও বাড়বে তাপমাত্রা, সঙ্গে তাপপ্রবাহ 48 ডিগ্রি ছাড়াবে পাঁশকুড়া। স্বস্তি নেই উত্তরবঙ্গেও। দার্জিলিং এবং কালিম্পং ছাড়া উত্তরবঙ্গের বাকি জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। গরমে পূর্বে 2 দিনাজপুর, মালদহ। কবে একটু স্বস্তি মিলবে রাজ্যবাসীর, এখন সেটাই প্রশ্ন। জানানো হয়েছে 24 ঘন্টা পর আরও বৃদ্ধি পাবে তাপমাত্রা, অন্তত 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। সঙ্গে চলবে তাপপ্রবাহ। 28 তারিখ রবিবার থেকে কলকাতার তাপমাত্রা টানা রোজই 42 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। 30 এপ্রিল অর্থাৎ আগামী মঙ্গলবার পাঁশকুড়ার তাপমাত্রা ছুঁতে পারে নাকি 48 ডিগ্রি সেলসিয়াস। ঘৃণা ভাষণে অভিযুক্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কমিশনের নোটিশ গিয়েছে কিন্তু জেপি নাড্ডার কাছে। বিদ্বেষ ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নির্বাচন কমিশনে এমনই অভিযোগ করেছিল কংগ্রেস, সেই অভিযোগকে মান্যতা দিয়ে নোটিশও পাঠিয়েছে নির্বাচন কমিশন। তবে অভিযুক্ত প্রধানমন্ত্রীকে নোটিশ পাঠায়নি তারা, পাঠানো হয়েছে তার দল বিজেপির সভাপতি জেপি নাড্ডাকে। বলা হয়েছে, আপনার দলের তারকার প্রচারককে সংযত করুন। কেন দলকে, ব্যক্তিকে নয় কেন? দুর্দণ্ড প্রতাপ প্রধানমন্ত্রী বলে? দিন কয়েক আগেই তো বিজেপির দিলীপ ঘোষ হোক বা কংগ্রেসের রণদীপ সিং সুরজেওয়ালা, সুপ্রিয়া শ্রীনাথ সরাসরি কমিশনের নোটিশ তারাই পেয়েছিলেন। এক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে কেন? এই প্রশ্ন যখনই উঠতে শুরু করেছে, ব্যালান্স করে দিয়েছে কমিশন। কংগ্রেসের তারকা প্রচারক রাহুল গান্ধীর নামে অভিযোগ করেছিল বিজেপি, এক্ষেত্রেও নোটিশ ধরানো হয়েছে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে, এবং দুটো ক্ষেত্রেই নোটিশে কোথাও নরেন্দ্র মোদী অথবা রাহুল গান্ধীর নাম উল্লেখ পর্যন্ত নেই। সোমবার বেলা 11টার মধ্যে বিজেপি এবং কংগ্রেস সভাপতিকে জবাব দিতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদ্বেষ ভাষণে বিজেপিকে সতর্ক করেছে নির্বাচন কমিশন। আদর্শ নির্বাচন বিধি কার্যকর রয়েছে, তারই মধ্যে নির্বাচনী জনসভা কেন সীমার বাইরে গিয়ে মন্তব্য করা হচ্ছে, তার জবাব চেয়েছে নির্বাচন কমিশন। সোমবার বেলা 11টার মধ্যে বিজেপি সভাপতি জেপি নাড্ডাকে এর জবাব দিতে হবে। নরেন্দ্র মোদী আদর্শ নির্বাচন বিধি লঙ্ঘন করেছেন বলেই অভিযোগ। 21 এপ্রিল রাজস্থানে নির্বাচনী সভায় সংখ্যালঘুদের সম্পর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিদ্বেষ ভাষণ দিয়েছেন বলে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করেছিল কংগ্রেস, সিপিআই এবং সিপিআই-এমএল। তারই পরিপ্রেক্ষিতে কমিশন নোটিশ ইস্যু করতে বাধ্য হয়েছে বলেই রাজনৈতিক মহলের মত। 2019 সালেও নির্বাচনী জনসভায় নিষেধাজ্ঞা সত্ত্বেও সেনাবাহিনীর প্রসঙ্গ টেনেছিলেন নরেন্দ্র মোদী, কিন্তু কমিশন সেই সময় কোনো উদ্যোগ নেয়নি। কংগ্রেসের প্রধান মুখপাত্র জয়রাম রমেশের প্রশ্ন, আমরা সরাসরি প্রধানমন্ত্রীর নামে অভিযোগ জমা দিয়েছিলাম, একটা নয় 6টা। স্রেফ রাজস্থানের সভা নয়, তামিলনাড়ু, উত্তরপ্রদেশের সভাতেও আদর্শ নির্বাচন বিধি লঙ্ঘন করেছেন তিনি। তারই পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন উদ্যোগ নিয়েছে ঠিকই, তবে বিজেপি সভাপতির কাছে জবাব চেয়েছে, মোদীর কাছে জবাব চায়নি। বিদ্বেষ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে নোটিশ পাঠাতে হচ্ছে, এমন ঘটনা একেবারেই নজিরবিহীন বলেই দাবি করেছেন জয়রাম রমেশ। বলেছেন, এর আগে দেশের কোনো প্রধানমন্ত্রী নির্বাচনী সভায় এত নিম্ন রুচির ভাষণ দেননি। মুসলমানদের অনুপ্রবেশকারী বলে অপমান করেছেন। আসলে গত 19 এপ্রিল প্রথম দফার 102 আসনের ভোটের পরেই নরেন্দ্র মোদী চাপে পড়ে গিয়েছেন। তিনি বুঝে গিয়েছেন ভোট বিজেপির দিকে যায়নি। একইভাবে শুক্রবার 26 এপ্রিল 88টা লোকসভা আসনের ভোটও বিজেপি বিরোধী হবে, এটাও তিনি আন্দাজ করেই মেরুকরণের রাজনীতি করছেন। 400 পার, মোদি গ্যারান্টি, সবকিছুই তো উধাও। অন্যদিকে রাহুল গান্ধী নির্বাচনী জনসভায় আপত্তিকর মন্তব্য করেছেন বলে নির্বাচন কমিশনে বিজেপির অভিযোগ জমা পড়েছে। তাই এই ব্যাপারে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের কাছে জবাব চেয়ে নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু কেন মোদি রাহুলকে সরাসরি নোটিশ নয়, কমিশন অবশ্য কোনো মন্তব্য করেনি। বাংলাদেশে 76 বছরের মধ্যে রেকর্ড ভাঙা তাপপ্রবাহ। বাংলাদেশের রাজধানীর মণিপুর পাড়ায় আবু সায়েদের স্ত্রীর দোকানে কাপড়ের স্তূপ, ফার্মগেট থেকে যে সড়কটা বিজয়
সরণি গিয়েছে, তার পাশের মার্কেটে এই দোকান, কিন্তু কাজ বন্ধ রেখে দোকানের বাইরে গিয়ে জিরোচ্ছিলেন সাইদ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এই দোকানির সঙ্গেই বাংলাদেশের একজন সাংবাদিক কথা বলছিলেন। এত কাপড় ফেলে রেখে কেন দীর্ঘ সময় বাইরে আছেন জিজ্ঞাসা করতে আবু সাইদ কারণ হিসাবে জানিয়েছিলেন তার একজন সহকারী ছিল, সে দুদিন আগে কিছু না বলে দোকান থেকে চলে গিয়েছে। কারণ জিজ্ঞাসা করায় ছেলেটি বলেছে এই গরমে সে স্ত্রীর দোকানে কাজ করতে পারবে না, একা একা কাজ করতে দেরি হচ্ছে বলে কাপড় জমা হয়েছে বিস্তর। আবু সাইদ বলেছিলেন এই গরমে টিকতে পারতেছি না, কারেন্ট যায় না, তেমন ফ্যানও ঘুরতেছে, কিন্তু গরম কমে না, কাজকর্ম বিরক্তিকর মনে হইতেছে, কখন যে বৃষ্টি আইব, কখন যে বৃষ্টি হবে, এমন হাপিত্যেশ আজ কিন্তু দেশ জুড়েই বলা যায়। কারণ আবহাওয়াবিদরা বলছেন এবার এই এপ্রিল মাসে টানা যতদিন তাপপ্রবাহ হয়েছে বাংলাদেশে তা গত 76 বছরে হয়নি। গত বছর 2023 সালে একটানা 16 দিন তাপপ্রবাহ হয়েছিল। এবার তাপপ্রবাহ শুরু হয়েছে 1 এপ্রিল থেকে। আজ শুক্রবার 26 এপ্রিল, আজও তাপপ্রবাহ বইছে দেশের বিভিন্ন প্রান্তে। আবহাওয়া অধিদপ্তরের কাছে একেবারে সুনির্দিষ্টভাবে 1981 সাল থেকে সর্বোচ্চ তাপপ্রবাহের উপাত্ত রয়েছে, সেটা বিশ্লেষণ করে দেখা যায় এর আগে 2010 সালে রাজশাহীতে সর্বোচ্চ 20 দিন তাপপ্রবাহ ছিল, তবে তা টানা 20 দিন ছিল না, কিন্তু এবার টানা 26 দিন তাপপ্রবাহ হলো। আবহাওয়াবিদ এবং বিশেষজ্ঞরা এমন প্রচন্ড তাপপ্রবাহের পেছনে 4টে কারণকে চিহ্নিত করেছেন। এবারের অতি তাপের কারণে এবার অতিরিক্ত জলীয় বাষ্প জমা হচ্ছে, আর তাতে চলতি বছর অতিবৃষ্টি হতে পারে বলে বিশেষজ্ঞরা বলছেন। গাজায় ইসরায়েলের যুদ্ধের বিরুদ্ধে আমেরিকা যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রের কয়েকটা বিশ্ববিদ্যালয় বৃহস্পতিবার ইসরায়েল হামাস যুদ্ধের বিরুদ্ধে বিক্ষোভকে ছত্রভঙ্গ করতে পুলিশ ডেকেছিল। এর ফলে হাতাহাতি হয় এবং কয়েক ডজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এদিকে অন্য কয়েকটা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ শেষ হবার অপেক্ষায় আছে। এখন বিশ্ববিদ্যালয়ের সেমেস্টার শেষ হতে চলেছে এবং কিছুদিন পরই সমাবর্তন অনুষ্ঠান হবার কথা। বস্টন পুলিশ বলেছে বস্টনের এমারসন কলেজে রাতের মধ্যে ধর্ণা শিবির থেকে 108 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং 4 জন পুলিশ আহত হয়েছেন, তবে এই আঘাত প্রাণঘাতী নয়। লস অ্যাঞ্জেলেস পুলিশ দপ্তর বলেছে সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে এক বিক্ষোভ চলাকালে বুধবার রাতে আরও 93 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ইসরায়েল হামাস যুদ্ধের প্রতিবাদে বিক্ষোভরত শিক্ষার্থীদের দাবি বিশ্ববিদ্যালয়গুলো ইসরায়েলের সাথে আর্থিক সম্পর্ক ছিন্ন করুক এবং কয়েক মাস ব্যাপী সংঘাতে সাহায্য করছে এমন কোনো সংস্থা থেকে বিনিয়োগ প্রত্যাহার করে নিক। ইরান ইসরায়েল উত্তেজনার মধ্যে হঠাৎ ইরান সফরে উত্তর কোরিয়ার প্রতিনিধি দল। ইরান ইসরায়েল হামলা পাল্টা হামলা সহ গাজায় সংঘাত নিয়ে উত্তেজনা বিরাজ করছে মধ্যপ্রাচ্য জুড়ে। এরই মধ্যে বিরল এক সফরে ইরানে উত্তর কোরিয়ার প্রতিনিধি দল। মঙ্গলবার উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা KCNA জানিয়েছে দেশটার বৈদেশিক অর্থনৈতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী ইউন জং হোর নেতৃত্বাধীন একটা প্রতিনিধি দল সোমবার তেহরানের উদ্দেশ্যে পিয়ংইয়ং ত্যাগ করেছে। খবর ভয়েস অব আমেরিকা, টাইমস অফ ইসরায়েল, রয়টার্স সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এই সফরের কথা নিশ্চিত করেছে, তবে এই সফরের উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি। আন্তর্জাতিক অঙ্গন থেকে প্রায় বিচ্ছিন্ন উত্তর কোরিয়ার সঙ্গে আগে থেকেই সুসম্পর্ক রয়েছে ইরানের। পশ্চিমাদের সন্দেহ উত্তর কোরিয়া এবং ইরান দীর্ঘদিন ধরে পরস্পরকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে সহযোগিতা করছে। তাদের ধারণা এই ধরনের বিধ্বংসী অস্ত্র তৈরিতে প্রযুক্তিগত দক্ষতা এবং তৈরির বিভিন্ন উপাদান পরস্পরের মধ্যে বিনিময় করছে এই দুটো দেশ। ব্যালিস্টিক প্রকল্পের পাশাপাশি এক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ প্রভাবকের নাম রাশিয়া। ইউক্রেন যুদ্ধকে ঘিরে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের সঙ্গে শুরু হওয়া চরম তিক্ততার মধ্যেই ইরান উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্কের মাত্রা বৃদ্ধির উদ্যোগ নিয়েছিল রাশিয়া। এই দুটো দেশ থেকে ক্ষেপণাস্ত্র, গোলাবারুদও কিনেছে মস্কো। মিত্রভাবাপন্ন দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে ইউন জং হোর তৎপরতা উল্লেখযোগ্য, কারণ দক্ষিণ কোরিয়ার সরকারি ডেটাবেসের তথ্য বলছে এর আগে সিরিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার অর্থনৈতিক সম্পর্কের গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছিল এই ইয়াং হোরের তৎপরতায়। চলতি মাসের শুরুর দিকে মস্কো সফরে গিয়েছিল উত্তর কোরিয়ার একটা সরকারি প্রতিনিধি দল, আর সেই সফরেরও নেতৃত্বে ছিলেন এই মন্ত্রী।